প্রিয় দর্শক, নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জুলাই সনদকে স্বাক্ষরকে ঘিরে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। আমরা জানি যে এই জুলাই সনদের সবচাইতে স্টেক হোল্ডার যেটা ছাত্ররা আন্দোলন করেছে, আমরা যেটা বলি যে ছাত্রদের সরকার, তারা যখন তাদেরকে রেখেই এই জুলাই সনদটা স্বাক্ষরিত হলো। এই প্রেক্ষাপটে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। সেই সাথে আমরা খেয়াল করেছি যে এই যে ছাত্ররা আন্দোলনের ফলে তারা নতুন একটি দল গঠন করেছে এনসিপি, তারা শাপলা নিয়ে অনড় অবস্থানে রয়েছে, কিন্তু তাদেরকে শাপলা দেওয়া হচ্ছে না। আসলে হচ্ছেটা কি, এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জামিন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমরা বলি যে অন্যতম যে এটা এই 24শে গণ আন্দোলনের পরবর্তীতে আমরা বলি যে এই সরকারটা, আমরা শুরু থেকে বলছি যে এটা ছাত্রদের সরকার, আন্দোলনের সরকার, কিন্তু আপনাদের স্বার্থকতা কতটুকু রাখতে পারছে আমরা জানি না। আমরা আজকে নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহ, আপনারা জানেন যে আপনাদের দলের পক্ষ থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, সেখানে নানা ধরনের কথা আসছে। সেখান থেকে অন্যতম বলা হচ্ছে যে আবারও রাজপথের আন্দোলনে যাওয়ার একটা হুমকি দিয়েছেন। কারণ হলো যে তারা শাপলা থেকে অনড় থাকার কারণে। আসলে কি শাপলাতে অনড় থাকা উচিত? আর আরেকটা বিষয়টা হলো যে আসলে কি আবার রাজপথে যাচ্ছেন আপনারা? আবারও ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আপনি বললেন না যে আমাদের স্বার্থ রক্ষা করছে কিনা বর্তমানে। আসলে আমরা চাই না যে কোনো সরকার কোনো একটা দল বা একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করুক। আমাদের এই গণ অভ্যুত্থানের পরেই আমাদের এই চাওয়াটা বা গণ অভ্যুত্থানটা হয়েছিল এই যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফ্যাসিজম চলে যাবে এবং এরা নিরপেক্ষভাবে সবার জন্য সমানভাবে কাজ করবে, কোনো দলের জন্য না। এখন নির্বাচন কমিশনের বিষয়ে আসি। এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই দফা প্রতীক নিয়ে যে আমাদের সাথে আমরা যে নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলছে, এটা কিন্তু তা না। প্রতীকের অনেক আগে থেকে, যখন এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পায় তখন থেকে, কারণ এই নির্বাচন কমিশনার নিয়োগটা একদম গত 15 বছরে বা 2022 সালের নিয়ম অনুযায়ী হয়েছে এবং গত 15 বছরে 3টা নির্বাচন কমিশনার থেকে নিজের কোনো ব্যতিক্রম কিছু না, একই রকম। কারণ এই নির্বাচন কমিশনাররা নিয়োগ হতে একটা সার্চ কমিটি লাগে, নিরপেক্ষ সার্চ কমিটি লাগে, একটা অনুসন্ধান কমিটি থাকে। বিগত দিনে আমরা দেখেছি এই অনুসন্ধান কমিটিতে কিন্তু দলীয় লোক ছিল এবং এমন বিচারপতিও ছিল যে আওয়ামী লীগের বার কাউন্সিলের সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল। তাহলে এই দফা নির্বাচন কমিশনাররা যে নিয়োগ পেল, সার্চ কমিটিতে কারা ছিল, এই সার্চ কমিটিতে কোন কোন সদস্য ছিল, তারা কিসের ভিত্তিতে এই নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দিয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে প্রশ্ন তুলেছি। এবার আসেন প্রতীক ব্যাপারে। আমার সাথে একটু জানার ইচ্ছা যে তাহলে কি এই সার্চ কমিটি যে গঠন করা হয়, যেহেতু আপনাদের এই সরকার যে বলি আমরা এই শিক্ষার্থীদের সরকার, আন্দোলনের সরকার, এখানে কি আপনাদের প্রতিনিধি রাখা হয়নি? এটা তো এই অনুসন্ধান কমিটিতে এবং এই নির্বাচন কমিশনাররা নিয়োগ, এটা নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন ছিল তারা রিপোর্ট দেওয়ার অনেক আগে, এবং তাদের, আপনার নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, আমরা প্রেস কনফারেন্সও করেছিলাম যে এদেরকে সংস্কারের জন্য মাত্র কমিশন গঠন হলো, তার আগে তড়িঘড়ি করে কেন এই নির্বাচনের পুরনো সেই বাকশালী আইনের অধীনে কেন নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হলো। এখানে আসলে প্রতিনিধি কেন থাকবে এখানে, এটা তো একটা নিরপেক্ষ হবে, এটাই হচ্ছে আমাদের কথা। কিন্তু আমরা দেখছি যে এটা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছে না। আমি শাপলা প্রতীকের বিষয়ে আসি। আমরা গত 22শে জুন নিবন্ধনের জন্য আবেদন করি এবং সব ধরনের শর্ত পূরণ করে, এবং ইসি থেকেও বিজ্ঞপ্তি দেয় যে আমরা প্রাথমিকভাবে সব যাচাই বাছাইয়ের পরে আমরা নিবন্ধনের জন্য ফিট হয়েছি, এবং শাপলা প্রতীক না দেওয়া। এখন আজকে আমাদের 4 জন প্রতিনিধি সদস্যের একটা প্রতিনিধি দল আপনার ইসির সাথে মিটিং করেছে। আমরা কিন্তু দফায় দফায় গত অগাস্ট এবং সেপ্টেম্বরে আমরা বারবার কিন্তু আমাদের প্রতিনিধি দল কিন্তু ইসির সাথে মিটিং করছে, এবং তারা কেন শাপলা প্রতীক দিবে না, তাদের কি ধরনের নির্বাচন কমিশনের কোন নীতিমালা, কোন নির্দেশিকা, কোন মানদণ্ডের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে এটা দিবে না, এটা কিন্তু কোনো লিখিত বক্তব্য তারা আমাদেরকে একবারও দেয় নাই। আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, তারা আজকেও একজন ইসি সচিব সম্ভবত বলেছেন কোনো দল বা গোষ্ঠীর কাছে ওনার ইসি মাথা নোয়াবে না, কিন্তু আইনের কাছে তো মাথা নোয়াতে হবে। আমরাও চাই না আপনারা কোনো দল বা গোষ্ঠীর কাছে মাথা নোয়ান। এবং দেখেন, এখানে আমি একটা
আমরা যে আজকে স্মারকলিপি দিয়েছি বা যে আমাদের আবেদনটা জানিয়েছি, ওখানে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7(2) বিধি এবং ফর্ম 2 বিধি অনুযায়ী কিন্তু আপনার যখন নিবন্ধনের পরবর্তী ধাপে আপনার নির্বাচন কমিশনকে 2টা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, যে দল প্রার্থিত যে প্রতীক চেয়েছে সেটা উল্লেখ করে। তাহলে তাদেরকে নিশ্চয়ই এই আমরা যে 3টা প্রতীক 3টা অপশন চেয়েছি, শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা, সেটার ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তাদেরকে পদক্ষেপ নেয়নি। তাহলে এই যে আইনগুলো আছে এবং শুরু থেকেই আপনারা বলতে পারেন যে এনসিপি অনর, এনসিপি জেদ করে বা ট্যান্ট্রাম দেখিয়ে এই শাপলা প্রতীকের প্রতি স্ট্রিক আছে বা এটা ছাড়া আমরা অন্য কোনো প্রতীকে নির্বাচনে যাব না, আমরা এইভাবে বলছি। কিন্তু আপনারা উল্টোটা দেখছেন না কেন? কেন নির্বাচন কমিশন এটাতে কোনো আইনি ব্যাখ্যা দিচ্ছে না যে এই যে দেখেন আমাদের এই মানদণ্ড, এই অনুযায়ী আপনাকে দেয়া যাবে না, এটা লিখিত আপনাকে দিতে হবে। আপনি এটা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে বললে তো হবে না, আপনাকে একটা আইন অনুযায়ী লিখিত এটার একটা বক্তব্য দিতে হবে। আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথা ধরে বা কারো প্রেসক্রিপশনে আপনি এটা করছেন না, এটা লিখিত একটা প্রমাণ তো আপনাকে আপনার নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটার অনুযায়ী আপনাকে এটার একটা লিখিত বক্তব্য দিতে হবে। তারা কিন্তু এটা দেয় নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এর সাথে যুক্ত করি। আমরা খেয়াল করেছি যে কয়েকটি প্রতীক বাদ দেওয়া হয়েছে এই সাম্প্রতিক সময়ে। তাহলে পরে যদি প্রতীক বাদ দেওয়ার সুযোগ থাকে তাহলে তো যুক্ত করারও সুযোগ আছে নিশ্চয়ই। এবং এটা তো মানে তাদেরকে তো এটা জানাতে হবে। এটা তো আমরা 22শে জুন এটা কিন্তু আবেদন করেছি, তারা কেন যুক্ত করতে পারবে না এবং এটা কেন দেয়া যাবে না, এটার একটা আমি বারবার বলছি যে আমরা কিন্তু তাদের সাথে এমন না যে তাদেরকে এই যে রাজপথে যাওয়ার কথা যে আজকে এসেছে, অবশ্যই আমাদেরকে রাজপথে যেতে হবে, কারণ আমরা তো কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না করে কিন্তু আমরা তাদের সাথে সেই জুন মাস থেকে ধারাবাহিকভাবে আমাদের এই প্রতীক বিষয়ে কিন্তু আমাদের বক্তব্য তুলে ধরছি, তাদের সাথে আমরা দেখা করছি, বৈঠক করছি, লিখিত আবেদন করছি। এমনকি শাপলা তারা যে জাতীয় প্রতীকের যে অজুহাতটা দিয়েছে, সেই অজুহাতের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, সেটা তো কোনো যুক্তি না, একটা অজুহাতই, সেটার সাথে যদি কোনো সাংঘর্ষিক না হয় সেজন্য আমরা কিন্তু শাপলার ডিস্টর্টেড বিভিন্ন ভার্সন কিন্তু আমরা প্রিন্টেড ইসিতে জমা দিয়েছি। তাহলে জাতীয় প্রতীকের তো বাকি আরো 4টা উপাদান আছে যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক, সেই প্রতীকের অধীনে তারা নির্বাচন করছে, দল করছে। তাহলে সব দলের জন্য কেন সমান হবে না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কিন্তু ইলেকশন কমিশনারকে এই শাপলা প্রতীককে কেন্দ্র করে আমরা ইলেকশন কমিশনের নিরপেক্ষতাকে আবার প্রশ্ন করছি। যদি শাপলা আপনারা না পান, নির্বাচন কমিশন যদি এর প্রতি যদি এর সাথে আরেকটা প্রশ্ন তৈরি হয় যে আসলেই কি এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এই দুটো জিনিস একটু যদি ব্যাখ্যা করেন। না, এখন পর্যন্ত যেভাবে চলছে সেভাবে তো আমরা আস্থা রাখতে পারছি না নির্বাচন কমিশনের উপর। এটা তো আমরা শুরু থেকেই আমাদের এই অনাস্থাটা তাদের প্রতি জানাচ্ছি। এবং এই যে আপনি বলছেন যে শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাব কিনা, আমরা তো এই ব্যাপারটাকে অন্যভাবেও দেখতে পারি। এটার কিন্তু আরেকটা পার্সপেক্টিভ হতে পারে যে তারা কি ইচ্ছা করে আমাদেরকে এই প্রতীকটা দিচ্ছে না যাতে আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। এটাও তো এইভাবেও কিন্তু আপনি এটাকে দেখতে পারেন। তা না হলে তারা কেন সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিচ্ছে না? এই যে শাপলা প্রতীক না দেওয়ার পিছনে তাদের যে কোনো আইনি ব্যাখ্যা নাই এবং তাদের নীতিমালা, তাদের মানদণ্ডে যে এটার বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো কথা নাই, এটাতেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করে। তাহলে আপনি কিভাবে আমরা কিভাবে এটা চিন্তা করি? আমরা যে সব কথা বলি, এটা বলা হয় যে নির্বাচন হয়তো আমরা যেতে চাই না, পিছাতে চাই, আমরা নির্বাচনে জিতবো না দেখে আমরা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, একেবারেই না। আমরা কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এটাতে অবশ্যই এনসিপি অংশগ্রহণ করবে। এবং আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের প্রার্থী তালিকা আমরা নিজেরা গুছাচ্ছি এবং শীঘ্রই সেটা প্রকাশও করা হবে। কিন্তু সব শর্ত পূরণ হলো, আপনারাই বললেন যে দল পারফেক্ট নিবন্ধনের যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে, তাহলে একটা প্রতীক দেয়া যাবে না। কেন দেয়া যাবে না এটার আইনি ব্যাখ্যা কেন নাই? আপনাদের নীতিমালায় কেন এটার ব্যাখ্যা নাই? আর যদি ব্যাখ্যা থেকেই থাকে তাহলে তো অনেক রাজনৈতিক দলের ওই একই ব্যাখ্যা আছে, সেটা আপনারা কেন প্রকাশ করছেন না? সব দলের জন্য তাহলে সমান, তাহলে
একটা প্রতীক নিয়েই যদি আপনারা এই এই অবস্থা হয় বা এরকম এনসিপির অনর অবস্থা না ইসির অনর অবস্থা হয়, তাহলে আপনি নির্বাচনের মাঠে আপনার যদি এরকম অনর অবস্থা যদি আইনি ব্যাখ্যা ছাড়া গায়ের জোরে নিজেদের ইচ্ছা মতো যদি আপনার এরকম অনর ব্যবস্থা থাকে, অবস্থান থাকে, তাহলে তো এটা আমাদেরকে ভালো বার্তা দেয় তার না। মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই নির্বাচন কমিশনের যে আচরণ করছে, সামনে সুষ্ঠু নির্বাচন তাদের দ্বারা সম্ভব না, এটা বা তো নিরপেক্ষ নির্বাচন? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো আমরা অবশ্যই প্রশ্ন করি। আমরা তাদের যোগ্যতা দেখার জন্য, তাদের উপর আস্থা রাখার জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি। তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটাও কিন্তু আগে নানান টালবাহানায় আমরা কিন্তু সব রাজনৈতিক দলের এটাতে ঐক্যমত পাই নাই। এবং শুরু থেকে যেভাবে এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে, সেখান থেকে শুরু করে তাদের ইভেন আমি আপনাকে আরো এটা মনে করাতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন, যারা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত তাদের যাতে মনোনয়ন নিতে না পারে, তারা কিন্তু অনেকগুলো সংস্কার প্রস্তাবে তারা কিন্তু শুরুতে রাজি হয় নাই। তারপর অনেকগুলো এখনো কিন্তু তারা রাজি না। মানে সবসময় তাদের একটা সংস্কার বিমুখ বা অসহযোগিতা আমরা কিন্তু সবসময় লক্ষ্য করেছি। এবং এই বিষয়গুলো যে তারা সবসময় মিডিয়া থেকে আমরা জানতে পারি তা না, তাদের সাথে কিন্তু আমাদের রেগুলার আমাদের প্রতিনিধিদের সদস্যদের মিটিং হয় এবং সেই বৈঠকে যেসব কথাবার্তা হয়, যেভাবে তারা যেসব যুক্তি দেন, সেখান থেকেও কিন্তু বোঝা যায় এই প্রতীকের ব্যাপারে তারা অনেকটা হঠাৎ করে বৈঠকের মাঝে মাঝে ডিজিফাই এর কিন্তু আপনার শাপলা প্রতীক। তাহলে এই যে এই বিষয়গুলো কিন্তু আপনার, তার মানে আপনার নিশ্চয়ই একটা লিখিত আপনার নীতিমালা আছে যে এরকম জাতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হলে দেয়া যাবে না। তাহলে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেই দাঁড়িপাল্লা যে আইন সবার জন্য সমান, সে দাঁড়িপাল্লাই তো একটা রাজনৈতিক দলের প্রতীক। এখন কিন্তু এটার সাথে সাথে প্রশ্ন আসছে, তাহলে যে আপনারা যখন এই শাপলা নিয়ে যখন কথাবার্তা চলছে নির্বাচন কমিশনে, তাহলে কি এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কি নির্বাচন হবে, বা হলে কি আপনারা যাবেন? আমি একটু আগেও বললাম, আমরা জাতীয় মানে পরবর্তী জাতীয় নির্বাচন সেটা ফেব্রুয়ারিতে হোক, এবং জাতীয় সনদটা যদি আদেশের পরে গণভোটে অ্যাপ্রুভাল হয়ে যায় এবং এটা যদি পরবর্তী সংসদে একটা বিশেষ ক্ষমতা পায়, এবং এরপর যদি নির্বাচন ডিসেম্বরে হয়, আমরা ডিসেম্বরেও কিন্তু নির্বাচনে অংশ নেব। আমরা একেবারেই কিন্তু নির্বাচন বিমুখ না। এবং নির্বাচন কেন্দ্র করে আর মাত্র 100 কয়েকদিন জানি আছে, যদি আমি ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে ধরি, তাহলে অবশ্যই সেটা কেন্দ্র করেই কিন্তু আমরা দল গুছাচ্ছি। এবং এই যে এই ধরনের নিউসেন্স কিন্তু আমাদেরকে এটার থেকে দূরে রাখছে। ও একটা বিশাল অনুষ্ঠান করে জুলাই সনদের আয়োজন করা হলো, কিন্তু যাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরা বলি, যারা এই যে জুলাই আন্দোলনের, তারা এই আপনার এই যে অনুষ্ঠানটায় অংশ নেয়নি। এখানে মানে কেন নিলেন না, বা কেন বর্জন করলেন? এটা কিন্তু আমরা মানে বারবার অনুষ্ঠানে যেদিন ছিল শুক্রবার, বৃহস্পতিবার থেকেই কিন্তু আমরা এটা নিয়ে পরিষ্কার আমাদের বার্তাটা দিয়েছি। এই জুলাই সনদটা যে আপনি বললেন বড় অনুষ্ঠান হয়েছে, এটা একটা আনুষ্ঠানিকতাই হয়েছে। কারণ এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সেটার উল্লেখ ছাড়া, শুধু এই 84টা সংস্কার প্রস্তাবে কে কি মত দিল এটা নিয়ে আপনি যদি জুলাই সনদটা সাইন করে ফেলেন, তাহলে এটা করা না করা সমান। এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াটাতে কিন্তু সব রাজনৈতিক দল একমত হয়েছে। এবং এটাকে একটা, যেহেতু এটা সংবিধানে বিদ্যমান আইনে গণভোটের বিষয় নাই, তাহলে একটা আদেশ দিতে হবে, এবং সেটাকে আপনি যে নামেই ডাকেন, যে নামকরণই করেন, একটা আদেশ কিন্তু দিতে হবে। সে আদেশের প্রেক্ষিতে গণভোট হবে। এই গণভোটের বিষয়েও কিন্তু সবাই একমত হয়েছে। সেটা কেন উল্লেখ নাই? যে জিনিসে সবাই রাজি হয়ে গেছে সেটা ছাড়া কেন এই জুলাই সনদটা? কারণ এখন আপনি বলতে পারেন যে সেটা পরে হবে। এই 90-এর সেই 3 জোটের রূপরেখার সেই দুঃসহ স্মৃতি তো আমরা ভুলি নাই, এবং সেটা কোনো প্রজন্ম আবার চাইবে না ক্যারি করতে। বর্তমান প্রজন্ম তো একেবারেই না। সেটা আমরা সব সময় আমরা ইতিহাস থেকে এই জিনিসটাই দেখেছি যে সব মানুষকে, সাধারণ জনগণকে, সাধারণ ভোটারকে মাইনাস করে কয়েকজন রাজনীতিবিদের অধীনেই পুরো জিনিসটা ঢুকে যায়, রাষ্ট্র ক্ষমতা তাদের, মানে পুরো জিনিসটা ওইখানেই কিন্তু লিমিটেড হয়ে যায়। সো এইবার এটা হবে না। এবং এনসিপি মনে করেছে যে তাদের এটা একটা শক্ত দৃঢ় তাদের রাজনৈতিক অবস্থান, যে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা সুস্পষ্ট না হলে, জাতির সামনে সুস্পষ্ট না হলে এটাতে সাইন করাটা তার
যে একটা কমিটমেন্ট, এই গণ অভ্যুত্থানের একটা দল হিসেবে এবং ছাত্র নেতাদের যে একটা কমিটমেন্ট মানুষের কাছে, সেটা রক্ষা হবে না। এবং আপনি দেখেন এই অনুষ্ঠানে কিন্তু না যাওয়ার পর থেকে আমরা যে ধরনের রিয়াকশন মানুষের কাছ থেকে পাচ্ছি, এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে একদম আপামর জনতার কাছ থেকে যে ধরনের রিয়াকশন আমরা পাচ্ছি, সবাই কিন্তু এটাতে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে যে অন্তত আমরা একা লড়াই করছি। এটা আমাদের এখানে যদি আমরা একা হয়ে যাই, বিরাট সমীকরণে যদি আমরা একা হয়ে যাই, আমরা একাই এটার জন্য লড়ব। এখন যদি এই যে আপনাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো যদি গ্রহণ করে, এখনো আমরা জানি যে সনদে স্বাক্ষর করার সুযোগ আছে, তাহলে কি আপনারা এই স্বাক্ষর করবেন? অবশ্যই। এটা তো আমরা আগেই প্রেস কনফারেন্স করে বলেছি, এবং আমরা যে এই যে জুলাই সনদে স্বাক্ষর করব না, বিষয়টা কিন্তু এরকম না। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া বা জুলাই সনদটা ইমপ্লিমেন্ট হওয়া, এটা সবচেয়ে বেশি যদি চাই এই ছাত্র জনতারা, তরুণরা, এই প্রজন্মটাই সবচেয়ে বেশি চায় যে এটা বিগত সময়ের মতো না হোক। তাহলে তো আমরা এটাতে মুখিয়ে আছি, আমরা এটাতে সাইন করার জন্য, কিন্তু আমাদের এই জিনিসগুলো এখানে থাকতে হবে। এবং আপনি যদি প্রত্যেকটা দাবি মিলিয়ে দেখেন যে এখানে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা দিতে হবে, সে টেক্সটটা দেখাতে হবে, যে খসড়ার যে টেক্সট, যে ভাষা। হ্যাঁ, কারণ জুলাই ঘোষণাপত্রে কিন্তু একটা দেখিয়েছিল, পরে দেখা গেল যে গণভোটের কথাটা উল্লেখ করতে হবে। এবং জনগণ যখন ৮৪টা সংস্কার প্রস্তাবে নিজেদের রায় দিয়ে দিবে, তখন কোন রাজনৈতিক দল এটাতে একমত হলো, ভিন্ন মত হলো, সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে না। তখন আর কোনো নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। তাহলে তিনোটা বিষয় কিন্তু দলীয় না, মানুষের সাথে সংশ্লিষ্ট। আপনি যদি মিলিয়ে দেখেন, একটা ধরেন আপনার কথার কথা যে এনসিপি সরকার গঠন করলো, তাহলে এনসিপি নিশ্চয়ই এগেইনস্টেই কিন্তু যাবে, মানে কোনো নির্বাহী সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর নির্বাহী ক্ষমতা থাকবে না। এবং একজন দুইবার প্রধানমন্ত্রী মানে 10 বছরের মেয়াদে হতে পারবে না। আমরা ওই জিনিসগুলো জানি। আপনাকে আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, আমাদের একেবারে শেষ সুযোগ, যদি শেষ সময়ের দিকে চলে আসি, যদি এনসিপি আপনাকে নির্বাচন করার সুযোগ দেয়, আপনি কি নির্বাচন করবেন? আমি এই প্রশ্নের সম্মুখীন গত 1 বছরে বা গত 6 মাসে অনেকবার হয়েছি। যেহেতু আপনি ব্যক্তিগত প্রশ্ন করলেন, ব্যক্তিগতভাবে এটার উত্তরটা দেই। আমি পার্সোনালি মনে করি যে আমি এখনো নির্বাচন করার জন্য পরিণত হইনি, কারণ আমি একদম নতুন। আপনারা চেনেন আমাকে অনেক আগে থেকে। আমি এই রাজনীতির এখানে দলে একদমই নতুন, এটা আমার প্রথম সংগঠন। তো আমার মনে হয় যে আমার আরো সময় লাগবে পরিণত হওয়ার জন্য। কিন্তু এরপরও যদি দল মনে করে, দলের সাথে যদি কথা বলা প্রেক্ষিতে যদি দল আমাকে কনভিন্স করতে পারে, বা আমারও দলের প্রতি ওই কমিটমেন্টটা বা ওই কনভিন্সটা আসে, তাহলে সেটা অবশ্যই ভেবে দেখবো। ধন্যবাদ তাজলিমা জাবিন। আমরা কথা বলছিলাম এনসিপির নেত্রী তাজলিমা জাবিনের সাথে আজকের সংবাদ বিশ্লেষণে। প্রিয় দর্শক, আমরা আসলে চাই যে ছাত্রদের যে আন্দোলনে সরকার গঠিত হয়েছে, ছাত্রদের এই আগামী নির্বাচনেও ছাত্রদের প্রতিনিধিত্ব থাক এবং ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠুক আগামী সরকার। সেই প্রত্যাশা রেখেই সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।